মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আরো জানার জন্য নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী SM সোলাইমান যোগ দিচ্ছেন, যাচ্ছি তার কাছে। সোলাইমান, আমরা এইমাত্র পাওয়া তথ্য মতে যেই বিষয়টি দেখলাম যে জো বাইডেন আগামী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, 46তম মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে আসলে মার্কিনীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এবং পেনসিলভানিয়াতে যে ট্রাম্প হারলো এটির কারণ কি, এবং বিশ্লেষকরা এই বিষয়ে কি বলছেন? অধ্যুষিত এলাকা আপনি দেখছেন যে জনমনে এই মাত্র স্বস্তি আসলো, যে সকলের মধ্যে একটা আতঙ্ক উৎকণ্ঠা আজকে পঞ্চের নিরাময় তিনি পেনসিলভেনিয়া স্টেটের এবার ট্রেজারার নির্বাচিত হয়েছেন, একমাত্র বাংলাদেশি পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে একজন স্টেট ট্রেজারার নির্বাচিত হয়েছে নিনাম, যিনি এর আগে ডেপুটি মেয়র ছিলেন। তার উদ্যোগে হাজার হাজার বাংলাদেশি সেখানে ক্যাম্পিং করেছে এবং জো বাইডেনের জন্য কাজ করেছে, এবং বাংলাদেশি কমিউনিটি সহ ইমিগ্রেন্ট কমিউনিটি, এবার 17 ভাগ ইমিগ্রেন্ট কমিউনিটি সবাই রাস্তায় নেমে এসেছে এবং তারা ভোট দিয়েছে এবং জো বাইডেনের পক্ষে তারা সমর্থন চেয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের ফলাফল দিতে দেরি হওয়াতে বাংলাদেশি ইমিগ্রেন্ট কমিউনিটি গত 3-4 দিন সেখানে রাস্তায় অবস্থান করেছে ফলাফল ঘোষণার জন্য, এবং সমস্ত এভরি ভোট উইল বি কাউন্টেড, প্রত্যেকটা ভোট কাউন্ট করা হবে। এখন বিষয়টা হচ্ছে, আমি এখানকার কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলেছে, তারা বলেছে যে জো বাইডেনের পাশের বিষয়টি তো নির্বাচনের পরের দিন থেকে অনেকটা ক্লিয়ার, পরিষ্কার, কিন্তু এখন এখন বিষয়টা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে উনি হেরে গেছেন অথবা উনি পরাজিত হয়েছেন। এখন ক্ষমতা হস্তান্তরটা কি স্বাভাবিক নিয়মে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা, নাকি নাকি এই জন্য আরো আরো কোনো ধরনের বড় আশঙ্কা রয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প সবসময় তো গতকাল রাত পর্যন্ত তার আইনজীবীদের সাথে এই বিষয় নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন, এবং রিপাবলিকের সিনিয়র নেতারা তো এবং ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত কর্মকাণ্ড খুবই ক্ষুব্ধ, এবং রিপাবলিকের যারা সিনেটর রয়েছে 48 জন সিনেটর, এই সিনেটররা কেউ এখন আর ট্রাম্পকে সমর্থন দিতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা লোক হোয়াইট হাউসে এসে এখন জনগণের রায়কে অস্বীকার করছেন, জনগণের রায়কে সম্মান করছেন না। এখন সবার মধ্যে এই আতঙ্কটা এখনো রয়ে গেছে যে 20শে জানুয়ারির মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আসলে উনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা। সোলাইমান, নিউ ইয়র্কের যে ফলাফল হয়েছে সেটি কি আসলে জো বাইডেন জেতার বা ট্রাম্প হারার কোনো আগাম বার্তা দিয়েছিল কিনা? নিউ ইয়র্ক সবসময় হচ্ছে ডেমোক্রেটের এরিয়া, এখানে আসলে ডেমোক্রেটিক থেকে যারা নমিনেশন পায় তারাই পাস করে। এখানে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি এই দুটা রাজ্য হচ্ছে ডেমোক্রেট এরিয়া। এগুলো এগুলো আসলে কখনোই এখানে ট্রাম্প জেতার সম্ভাবনা নেই। গত গত যুগ যুগ ধরে এখানে সবসময় প্রেসিডেন্ট এখানে ডেমোক্রেটরা পাস করে আসছে, এখানে রিপাবলিকানের কোনো আসন নেই। তবে সুইং স্টেট যেহেতু পেনসিলভেনিয়া, গত বছর এই পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডার এই ভোটের ভিত্তিতে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, উনি নির্বাচিত হয়েছেন। এবার ফ্লোরিডা উনি উনি জিতে গেছেন ওনার হোম স্টেট হিসেবে, কিন্তু পেনসিলভেনিয়ার উপরে সারা পৃথিবীর দৃষ্টি ছিল, সমস্ত দেশের দৃষ্টি ছিল যে পেনসিলভেনিয়া কোথায় যাচ্ছে। এবং পেনসিলভেনিয়া আপনি যেমনটা জানেন যে প্রথম দিন উনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 লক্ষ ভোটে এগিয়েছিলেন, কিন্তু সেটা যখন সকল ভোট যখন গণনা হচ্ছিল, বাংলাদেশের সমস্ত ইমিগ্রেন্ট কমিউনিটি যখন ওইখানে আন্দোলন করছেন এভরি ভোট উইল বি কাউন্টেড, এবং সেখানকার ভোট গণনা করতে করতে একসময় 6 লক্ষ ভোট ওভার করে এরপরে উনি ওইখানে জয় পেতে যাচ্ছিলেন, এগিয়ে যাচ্ছিলেন জো বাইডেন। কিন্তু গতকালকেও পেনসিলভেনিয়ার স্টেট সেক্রেটারি বলেছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বারবার আপত্তি তুলছেন, আমরা আইনগত বিষয়গুলো সবগুলো দিকে খতিয়ে দেখেই আমরা প্রত্যেকটা ভোট খুব সূক্ষ্মভাবে আমরা কাউন্ট করছি, এবং আমরা সময় মতো আমরা ফলাফল দেব শনিবার অথবা রোববারের মধ্যে। তো আজকে শনিবারে তারা ফলাফল দিয়ে গেছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমার কাছে খবর এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আইনজীবী পরিষদ, তারাও সংবাদ সম্মেলন ডাক দিয়েছেন পেনসিলভেনিয়াতে। এখন তারা কি মতামত দিচ্ছেন অথবা তাদের কি মতামত, সেটাও আমরা দেখতে হবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কি মেনে নিচ্ছেন তার আইনজীবীরা, নাকি এই বিষয়ে আবার আবার তারা আপিলে যাবে। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা যাচ্ছি আমাদের সহকর্মী জাহিদ হোসেনের কাছে। জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি শুনছিলেন সোলাইমানের কথা, গতবারের যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আমরা দেখেছি এবং এইবার যে ফলাফল আমরা দেখলাম, এই দুই নির্বাচনের ফলাফলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এখনো পর্যন্ত পার্থক্য আরো পুরো নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে পুরো পরিপূর্ণভাবে বলা যাবে। তবে একটা জিনিস যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, সেটা
হচ্ছে যে গত বছরের ঠিক বিপরীত অবস্থা হওয়ার কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে। অর্থাৎ বাকি যেই স্টেটগুলিতে এখনো ফল হয়নি সেগুলিতেও যদি বাইডেন জিতে যায় তাহলে 306টা, যেটা গত বছর ছিল ট্রাম্পের ইলেকট্রাল কলেজ, 306টা ইলেকট্রাল কলেজ জেতার কিন্তু এখনো সম্ভাবনা আছে। তবে আরেকটা বিষয় যেটি দেখতে হবে সেটা হচ্ছে যে সুইং স্টেটগুলির মধ্যে ফ্লোরিডা গত বছরও ট্রাম্প জিতেছিলেন, এবছরও জিতেছেন, কিন্তু পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, এই কয়েকটা কিন্তু গত বছরও পরিবর্তন, একদম শেষ মুহূর্তে হিলারি ক্লিন্টন মিশিগান, উইসকনসিন এবং পেনসিলভেনিয়ায় হেরে যান প্রতিদ্বন্দ্বিতা করে। এই বছর আমরা ঠিক বিপরীতটা দেখলাম, যে শেষ পর্যন্ত উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়াতে, যেগুলি সুইং স্টেটের বড় আলামত দেখিয়েওছে, এই বছরও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কারণ আপনি দেখেন যে অল্প কিছু ভোটে কিন্তু জয় পরাজয় নির্ধারণ হয়েছে। গত বছরও একই অবস্থা ছিল। ফলে সব মিলিয়ে একটা বিষয় যে ট্রাম্প গত নির্বাচনে যেই অবস্থায় গিয়েছিল তার চেয়ে এই বছর জো বাইডেন অনেক বেশি সংহতভাবে, যদিও নির্বাচনের ফলাফল যদি দেখেন রেজাল্ট শার্প ফিনিশ, ফটো ফিনিশ হয়েছে, কিন্তু সব মিলিয়ে নির্বাচন যখন শেষ হবে তখন আমরা দেখবো যে দুই প্রার্থীর মধ্যে পার্থক্য, একটা বড় পার্থক্য। এটা এমন না যে 269 ব্যবধানে জিতেছে, মানে 1-2টা ইলেকট্রাল কলেজের ব্যবধানে জিতেছে। যদিও সুইং স্টেটেই, কিন্তু সেই অবস্থাটা এখানে দেখা যায়নি। আর একটা জিনিস একটু বলতে চাই যে এই নির্বাচনে পুরোপুরি পরস্পর বিপরীত মেরুতে অবস্থান করছে এমন দুইজন প্রার্থী। ডোনাল্ড ট্রাম্পের, যদি শুধু করোনার ইস্যুতেই আসি তাহলে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এমন একটা অবস্থান নিয়েছেন যে হার্ড ইমিউনিটির দিকে যাওয়া দরকার, সেরকম যে করোনা এটা কোনো রোগ না, এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই। অন্যদিকে, এবং সেইটা তিনি তার প্রচারণার মধ্যেও ছিল, বড় বড় র্যালি করেছেন। জো বাইডেন প্রথম থেকেই করোনাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, বিজ্ঞানসম্মতভাবে এইটার মোকাবেলা করবার কথা বলেছেন, এবং তিনি তার প্রচারণাও সেইভাবে চালিয়ে গেছেন। কোথাও কোনো বড় র্যালি করেননি, মানুষ কাছাকাছি আসতে পারে এরকম কোনো জায়গায় তার কোনো র্যালি হয়নি। সবকিছুই কিন্তু করোনা যাতে মহামারী ছড়িয়ে না যায় সেটি তিনি নজরে রেখেছেন। একইভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং জো বাইডেনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আরেকটি বড় বিষয় যেখানে আমরা দেখছি আমেরিকা জুড়েই, যে ব্ল্যাক লাইভস ম্যাটার, যেই আন্দোলনের মধ্য দিয়ে আসলে সব ধরনের বর্ণ মানুষ যেন একসঙ্গে থাকতে পারে, এই দেশে সমান সম্মান নিয়ে থাকতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু দুই প্রার্থীর দুইটি বিপরীত মেরুতে ছিল। ফলে জো বাইডেনকে আমেরিকান মানুষরা নির্বাচিত করবার ফলে অনেকগুলি বিষয় কিন্তু এখন নতুন করে আমেরিকায় শুরু হতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় জলবায়ু পরিবর্তন, সেটা সারা বিশ্বের জন্যই জরুরি ছিল, এবং সেই পরিবর্তনটি হয়তো এখন আমেরিকা যেই পথে ছিল 4 বছর আগে সেই পথে আবার ফিরে আসবে। সারা পৃথিবীকে নিয়েই জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করবেন। একইভাবে এখানে নানান বর্ণের মানুষকে যে এক জায়গায় নিয়ে আসা, ইনক্লুসিভ একটা রাষ্ট্র পরিচালনা করা। এবং জো বাইডেন আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তিনি শুধুমাত্র ডেমোক্রেটদের প্রেসিডেন্ট হবেন না, তিনি আমেরিকানদের প্রেসিডেন্ট হবেন, যেখানে ডেমোক্রেট আছে, রিপাবলিকান আছে এবং অন্য বিশ্বাসের মানুষও আছে। ফলে আমরা মনে করতে পারি যে সামনের আমেরিকা একটু ভিন্ন, এবং যেখানে আসলে এমনকি উন্নয়নের প্রশ্নেও দুই প্রেসিডেন্টের একেবারেই বিপরীত মরুতে অবস্থান। ডোনাল্ড ট্রাম্প যেখানে ফসিল অয়েলের পক্ষে অনেক বড় অবস্থান নিয়েছেন, সেখানে রিনিউয়েবল এনার্জির পক্ষে বাইডেন, এবং তিনি চান যে 2035 সালের মধ্যে আমেরিকা পুরোপুরি রিনিউয়েবল এনার্জি নির্ভর একটি দেশ হয়ে যাবে। ফলে সবকিছু মিলিয়ে এখানে, এবং আরেকটা বড় বিষয় ছিল ইস্যু, স্বাস্থ্য সেবা ইস্যু। এই ইস্যু কিন্তু আমেরিকান মধ্যবিত্তের জন্য খুবই বড় ইস্যু, এবং জো বাইডেন বলেছেন যে ওবামা কেয়ার তো তারা রাখবেনই, এটাকে আরো বেশি আধুনিক, যেটা উনি বলছেন বাইডেন কেয়ার হবে, আরো বেশি ইনক্লুসিভ, আরো বেশি মানুষের জন্য এফোর্ডেবল। জাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু সোলেমানের কাছে জানতে চাই। সোলেমান, আমরা যে রকম ফলাফল দেখছি, এক্ষেত্রে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের পররাষ্ট্রনীতিতে কি ধরনের পার্থক্য দেখছেন? আর যেহেতু ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন
পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তার পররাষ্ট্রনীতিতে কোন কোন বিষয়গুলো আসলে বেশি গুরুত্ব পাচ্ছে? আমি যদি বলি যে রিপাবলিক এবং ডেমোক্রেট নিয়ে যদি কথা না বলি, আমি যদি বলি যে শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা পররাষ্ট্র নীতি এবং জো বাইডেনের পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলি, আপনি যেমনটা একমাত্র আমেরিকার ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, তার যিনি কোনো ছোটকাল থেকে কোনো রাজনীতি করে উনি হোয়াইট হাউসে যাননি। কিন্তু অপরদিকে যদি জো বাইডেনের কথা বলি, তিনি সেই লোকাল আমি ওনার বাড়ি যেখানে ডেলওয়ার স্টেটে, আমি ডেলওয়ার স্টেটে আমি 1 বছর ছিলাম। আমি নিজে খুব কাছ থেকে দেখেছি। ওনার ছেলে যিনি ওখানকার সিনেটর ছিলেন, মারা গেছে, বো বাইডেন, আমি ওনাকেও দেখেছি। ওনার আসলে উনি ছাত্র জীবন থেকে ইউনিভার্সিটি অফ ডেলওয়ার থেকে উনি রাজনৈতিক চর্চা করতে করতে উপরে এসেছেন। উনি স্থানীয় সরকার নির্বাচন করেছেন, উনি ওইখানকার কংগ্রেস নির্বাচন করেছেন, উনি সিনেট নির্বাচন করেছেন, উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। জীবনের 47 বছর ওনার রাজনৈতিক অভিজ্ঞতা, এবং উনি সারা পৃথিবীর ইভেন উনি বাংলাদেশেও ভিজিট করেছেন। উনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে উনি পররাষ্ট্রনীতিতে কাজ করছেন, বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উনি কাজ করেছেন। তো ওনার রাজনৈতিক 47 বছর জীবনে ওনার রাজনৈতিক বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এবং আপনি যেমনটা দেখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডিবেটের সময় বিভিন্ন বক্তব্যের সময় ব্যঙ্গ করে জো বাইডেনকে বলতেন যে 47 বছরে এই জো বাইডেন যা করতে পারেনি, 47 বছরে ওনার যা অভিজ্ঞতা নেই, আমার 47 মাসে এর সাথে বেশি অভিজ্ঞতা হয়ে গেছে। 47 অনেকগুলো বিষয় নিয়ে অনেক ব্যঙ্গ করতেন। কিন্তু জো বাইডেন, আপনি এই যে এখন ক্ষমতা টানাপোড়েন চলছে, আপনি যেমনটা দেখেছেন যে এই টানাপোড়েনে প্রেসিডেন্ট ট্রাম্প যতবারই নির্বাচন আগে অথবা নির্বাচনের পরবর্তী যত উস্কালে বক্তব্য দিয়েছেন, জো বাইডেন কিন্তু তার কর্মী সমর্থকদেরকে এবং আমেরিকাবাসীকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। উনি বলছে আমরা শান্তির পথে এবং আমরা শান্তিপূর্ণ ভাবেই আমরা আমেরিকার পরিবর্তন চাই। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ একটা অভিবাসী অধ্যুষিত একটা দেশ। যে অভিবাসীদের এবার অভিবাসীরাই আসলে এবার রাস্তায় নেমে এবার ক্ষমতার পরিবর্তন করেছে। কারণ অভিবাসীদের ট্রাম্প গত 4 বছরে অভিবাসীদের প্রত্যেকটা বিষয় নিয়ে উনি বিরোধিতা করেছে, এবং অভিবাসীরা প্রতিনিয়ত আদালতের শরণাপন্ন হতে হয়েছে। আপনি যদি বলেন যে ড্রিমার 10 লক্ষ যে ড্রিমারদের এই ছোট মা বাবার সাথে যারা এসেছে, সেই ড্রিমাররা এই দেশে বড় হয়েছে, সেই এই দেশে লেখাপড়া করছে, চাকরি করছে, কিন্তু তাদের বৈধতা দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরে উনি আবার বিরোধিতা করছেন। কিন্তু অপরদিকে দেখেন পাবলিক চার্জ বলতে এখানকার আমরা যারা অভিবাসী হিসাবে যাদের ইনকাম কম, একটা নির্দিষ্ট লেভেলের নিচে তাদের ইনকাম, তাদেরকে কিন্তু আপনার এখানে তাদেরকে ফুড স্ট্যাম্প অর্থাৎ খাবার, বাসা ভাড়া এবং চিকিৎসার একটা বড় ফ্যাক্টর এখানে। এই চিকিৎসার খরচটা কিন্তু এখানে সরকার বহন করে। একে বলা হয় পাবলিক চার্জ। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পাবলিক চার্জ দিতে বাতিল করে দিচ্ছেন। উনি ওবামা কেয়ার বাতিল করে দিচ্ছেন, এবং উনি এই আইনটা করেছেন যে এখন থেকে নতুন করে যারা বিভিন্ন জায়গায় অভিবাসী হয়ে আসবেন, আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আসবে, তারা এখানে এসে পাবলিক চার্জ দিতে পারবে না। তারা বাংলাদেশ থেকে টাকা এনে এখানে, অথবা তার নিজের দেশ থেকে টাকা এনে এখানে তারা চিকিৎসা নিতে হবে। এইসব বিষয়ে আসলে অভিবাসীরা খুবই ক্ষিপ্ত, এবং অভিবাসীদের সাথে আপনি যেমন এখানে অভিবাসী এবং স্থানীয় যারা রেড আমেরিকান রয়েছে, তাদের সাথে একটা ফ্যামিলিয়ার রিলেশন আছে। কাজের ক্ষেত্রে বলেন, ফ্যামিলিয়ার ক্ষেত্রে বলেন, লেখাপড়ার ক্ষেত্রে বলেন, চলার ক্ষেত্রে বলেন, সে একটা রিলেশন হয়েছে। তো এই সমস্ত ট্রাম্পের এই সমস্ত উস্কানিমূলক বিভিন্ন পদক্ষেপের কারণে, সীমানা প্রাচীর নির্মাণ, এই সমস্ত বিষয়ের কারণে আসলে রেড আমেরিকানরা যারা আছে তারাও আসলে খুব ক্ষিপ্ত হয়েছিলেন। এই সমস্ত কারণে আসলে সবাই একসাথে নেমে বলছে যে কোন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একজন লোককে আর তারা ক্ষমতায় দেখতে চায় না। যে ভুলটা গত 4 বছর আগে করেছে, এই ভুলটা আসলে তারা সামনে করতে চাচ্ছে না। সোলেমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু আমাদের সহকর্মী জাহিদ হোসেনের কাছে যেতে চাই। জাহিদ, বাংলাদেশিরা বিশেষ করে এশীয়দের মধ্যে যারা আছেন, তারা ডেমোক্রেট প্রার্থীদেরকে আসলে বেশি পছন্দ করেন বা ভোট দিয়ে থাকেন। এক্ষেত্রে আপনার কি মনে হয়, আমাদের কি কোনো সুবিধা আছে বা এশীয়দের কি এক্ষেত্রে কোনো স্বার্থ আছে? এটা একটা ব্যাপার কি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে
প্রত্যেকটা দেশকেই তার স্বার্থটা আদায় করে নিতে হয়। আমরা যদি মনে করি যে আমাদের এখানে স্বার্থ বেশি আছে, সেরকম কিছু নাই, আমাদেরকে আদায় করে নিতে হবে। একটা বিষয় হচ্ছে, যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কথা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুবই কনসিস্টেন্ট আছে আমেরিকার সঙ্গে সম্পর্ক। আমরা একটা বিষয় নিয়ে হয়তো করতে পারি যে বঙ্গবন্ধুর খুনি তাদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে যে বিষয়টি ইতিমধ্যেই উইলিয়াম বার উদ্যোগ নিয়েছেন অ্যাটর্নি জেনারেল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, সেইটার কি হবে? সেইটার ক্ষেত্রে আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে এটি আসলে স্বাভাবিক প্রক্রিয়াতেই চলবে। এটি আসলে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়ার কথা না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রেই হয়তো পরিবর্তন আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, ন্যাটোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। তবে এশিয়ার সঙ্গে বরাক ওবামার সময়ও যেরকম সম্পর্ক ভালো ছিল, আশা করা যায় যে বাইডেনের সময়ও সম্পর্ক সেরকম ভালোই থাকবে। তবে আমি যদি বাংলাদেশের স্বার্থের কথা বলি, এই পুরো বিষয়টি নির্ভর করে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে, এবং গত 2 দশক ধরেই কিন্তু বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক ভালো। যদি দেখি যে এই সময়ে শুধুমাত্র বাণিজ্য নিয়ে, বিশেষ করে গার্মেন্টসের প্রবেশাধিকার নিয়ে কিছু সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলি আসলে দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে। এই ক্ষেত্রে ক্ষমতার পরিবর্তনের খুব বেশি প্রভাব আছে বলে আমরা মনে করি না। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিষয়ই আছে যেটা আসলে অনেক ধারাবাহিক। আমরা ট্রাম্পের সময়ে এর কিছু ব্যতিক্রম দেখেছি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। সেইটি হয়তো ট্রাম্পের ব্যক্তিগত প্রেফারেন্সের বিষয় আছে, কিন্তু এটা ঠিক আমেরিকান পলিসি ডিসিশনের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে, যেগুলি ডেমোক্রেটরা বিরোধিতা করে এসেছিলেন। বিশেষ করে জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, ন্যাটোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা, এই বিষয়গুলি অবশ্যই পরিবর্তন হবে। অন্য সবকিছুই আমরা দেখেছি যে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যায়, এবং এটা আসলে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলি হয়। এটি পরিবর্তনের ক্ষেত্রে একটা মানে ডেমোক্রেটরা আসলো নাকি রিপাবলিকান আসলো, সেটার উপরে খুব বেশি প্রভাব পড়তে আমরা দেখি নাই, উইথ ফিউ এক্সেপশন লাইক ট্রাম্পের ক্ষেত্রে যেমন কিছু এক্সেপশন আমরা দেখেছি। তবে সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে বিশেষ করে বাইডেন অবশ্যই এখানকার যারা অভিবাসী আছে, তিনি অনেক বেশি প্রো অভিবাসী হবেন, বা তার প্রতিশ্রুতি সেইটা আছেন। কারণ বাইডেন ইন প্রিন্সিপাল মনে করেন যে আমেরিকাতে আসলে ইন্ডিয়ান এবং আফ্রিকান আমেরিকান যাদেরকে নিয়ে আসা হয়েছিল স্লেভ হিসেবে, বাকি সবাই আসলে এই দেশে অভিবাসী। সে যে সময়ই আসুক না কেন, তার মূল পরিচয় অভিবাসী। ফলে তিনি এটাকে আলাদা করে দেখতে চান না যে এই মুহূর্তে অভিবাসী হিসেবে এসেছে নাকি 3-4 পুরুষ আগে অভিবাসী হিসেবে এসেছে। তার মূল বিষয় হচ্ছে এখানে যারা জন্ম নিয়েছে এবং এই দেশকে যারা নিজের দেশ হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা প্রত্যেকেই আমেরিকান। এই প্রিন্সিপালস এর মধ্যে যদি বাইডেন ঠিক থাকে, তাহলে আমরা দেখবো যে এই দেশে যারা অভিবাসী হিসেবে আছেন, তারাও হয়তো আগের চাইতে একটু কমফোর্টেবল সিচুয়েশনে থাকবেন, এবং ইন্টারন্যাশনাল পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রেও বাইডেনের যে অভিজ্ঞতা, সেখানে তিনি কিন্তু দেশের মধ্যেও সবসময় বিটুইন দ্য আইল কাজ করার অভিজ্ঞতা তার আছে। রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই পক্ষের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা তার আছে। ফলে সেই অভিজ্ঞতাগুলি আন্তর্জাতিক ক্ষেত্রেও তার যে কাজ করার অভিজ্ঞতা আছে, সেগুলি অনেক বেশি ইনক্লুসিভ। আমরা প্রত্যাশা করতে পারি যে এই আমরা গত 45 বছর যাবৎ দেখেছি, সেইটার প্রতিফলন তার প্রেসিডেন্সিতেও থাকবে, এবং তিনি তার এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের একটা স্বাক্ষর প্রেসিডেন্ট হিসেবেও রাখবে। জাহিদ, আপনার কাছে আরেকটু জানতে চাই, জয়ের ফল আসার পরে, বাইডেনের জয়ের ফল আসার পরে আসলে দুই শিবিরের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জাহিদ, আপনি শুনতে পাচ্ছেন? জাহিদ, আমরা একটু জানতে চাই যে বাইডেনের জয়ের ফল আসার পরে এখন দুই শিবিরের প্রতিক্রিয়া কি? দুঃখিত,
জাহিদ আমাদের সঙ্গে থাকুন। আমরা সোলাইমানের কাছে এই প্রশ্নটি যদি করি যে বাইডেনের জয়ের ফল আসার পরে দুই শিবিরের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমি ইতিমধ্যে আসলে এখানকার কমিউনিটি, এখানকার নিউ ইয়র্কে আপনি এবার আসলে বাইডেনকে যেমন মানুষ ভোট দিয়েছে, সর্বোচ্চ ভোট দিয়েছে এখানে, তবে তার পাশাপাশি পিছিয়ে ছিল ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। ইভেন বাংলাদেশের এভাবে এবার দুভাগে বিভক্ত হয়ে ভোট দিয়েছে। তবে আমি দুই শিবিরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, আজকে সকাল থেকে কথা বলছিলাম যে দুই শিবিরের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, কারণ তারা একটা এখানকার ডেমোক্রেট এবং রিপাবলিকান যে যে দল করুক, তারা আসলে তারা যে গণতন্ত্রের যে চর্চা সেটা আসলে অব্যাহত রাখতে চান, এবং গণতান্ত্রিক চর্চাটা থেকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন। এবং সেই জন্য গত কয়েকদিন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবারই এই নির্বাচন নিয়ে আপত্তি তুলছিলেন, মামলা করছিলেন, মেনে নিতে পারছেন না, এবং উনি সমস্ত সবকিছুর বিরুদ্ধে উনি শুধু ক্লেম করে যাচ্ছিলেন, এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত ছিলেন যে এখানকার রিপাবলিকান যারা। এখন ফলাফল ঘোষণা হওয়ার পরে দুই পক্ষে মনে করছে যে অন্তত আগামী 4 বছরে এই বিষয়ে টানাপোড়েনটা হবে না। তবে তাদের মধ্যে একটা, আমি যেমনটা বলছিলাম যে তাদের মধ্যে আশঙ্কা রয়ে গেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আদৌ উনি কি আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা হস্তান্তর করবেন কিনা। কারণ আপনি যেমনটা জানেন যে আমরা গত নির্বাচন আমি এখানে ছিলাম, আমি দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই ভোটে এগিয়েছিলেন তখন গণনা শেষ হয় নাই, কিন্তু হিলারি ক্লিন্টন তাকে ফোন করে এটা এই মূর্খ এখানকার আমেরিকার রাজনৈতিক একটা শিষ্টাচার, এখানে নিয়ম, এখানে একটা একটা ভদ্রতা যে যে এগিয়ে থাকে তাকে যে পিছিয়ে থাকে সাথে সাথে ফোন করে তাকে অভিনন্দন জানিয়ে দেওয়া হয়। এমনও ঘটনা ঘটেছে যে অভিনন্দন জানানো হয়েছে কিন্তু পরবর্তী যে পিছিয়ে চলে সে পাশ করে সে বিজয়ী হয়েছে, কিন্তু তারপরে এই ধারাটা অব্যাহত থাকে। এবং আপনার হিলারি ক্লিন্টন গতবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উনি ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, এবং আমরা যেমনটা দেখছেন যে প্রায় 1 মাস পর্যন্ত 1 লক্ষ হিলারি ক্লিন্টনের এবং ডেমোক্রেটদের সাপোর্টাররা হোয়াইট হাউস থেকে শুরু করে সব জায়গায় ঘেরাও করে রেখেছিলেন, এবং ম্যানহাটনের আমরা এই টাইম স্কোয়ারে 1 মাস পর্যন্ত তারা অবস্থান করছিলেন। কিন্তু হিলারি ক্লিন্টন নির্বাচনের পরের দিন সকাল 8টার সময় উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলছে যে এই বেদনা এই কষ্ট আমি অনেকদিন বয়ে বেড়াবো, তবে আগামী আমেরিকার সাথে, আগামী প্রজন্মের সাথে, নারীদের সাথে, শিশুদের সাথে আমি আমার এই পরাজয়কে মেনে নিলাম। আমি চাই আমেরিকা, গড ব্লেস আমেরিকা, আমি আমেরিকার উন্নয়ন চাই। কিন্তু এইবারে সেটা ব্যতিক্রম। এবং আমরা এখনো যদি দেখি, এবং তখন আমি দেখছি যে প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের পরের দিনে তখন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে উনি হোয়াইট হাউসে চায় দাওয়াত দিয়েছেন, এবং চায় দাওয়াত দিয়ে উনি সেখানে তাকে ভালোভাবে রিসিভ করেছেন। দুজনের মধ্যে খুব হৃদ্রতাপূর্ণ অনেক আলোচনা হয়েছে, প্রায় ঘন্টাব্যাপী আলোচনা হয়েছে। যদিও ওই সময় হোয়াইট হাউসের চারপাশে লক্ষ লক্ষ লোক, আমি সেখানে ছিলাম ওই সময়, যে লক্ষ লক্ষ লোক সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল, আন্দোলন করেছিল ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু তারপরও ওই সময়, এবং ওবামাও তখন হিলারি ক্লিন্টনের পক্ষে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন, এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যত সার্বিক সহযোগিতা করার দরকার সবগুলোই ওবামা করেছেন। এবং যেদিন 20শে জানুয়ারির যেদিন ক্ষমতা হস্তান্তর ছিল পালাবদল, সেদিন যখন অভিষেকে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন সপরিবারে ওনারা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু এইবারেই প্রথম দেখলাম আমেরিকার ইতিহাসে, এইবারে এই একটা ব্যতিক্রম দেখলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো অভিনন্দন জানাচ্ছেন না, উনি তো জনগণের রায়কে মেনে নিচ্ছেন না, উল্টো উনি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। উনি যাবেন না, উনি ক্ষমতা ছাড়বেন না, উনি ওনার আইনজীবীদেরকে উনি ব্লেম করে যাচ্ছেন, এবং ওনার দলীয় কারো সাপোর্টার পাচ্ছেন না। এবং ওনার যে 48 জন রিপাবলিকান সিনেটর, তারা আসলে এখানে একজন রাজনীতিবিদ যখন একবার খুব কষ্ট করে যখন লোকাল পর্যায়ে রাজনীতি করতে করতে যখন একবার সিনেটর হয়ে যান, তারা হয়তো মরণ পর্যন্ত সিনেটর থেকে যান। এই জন্য তারাও আসলে জনগণের রায়কে অসম্মান করতে চাচ্ছে না, তারাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেননি তার এই বিভিন্ন অহেতুক এই আপত্তির বিষয়ে। কিন্তু তারপরে তারা এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা একরকম মনোভাব করেই যাচ্ছেন। এখন সাধারণ মানুষের কাছে এবং দুই পক্ষের লোকজনের কাছে, সাধারণ যারা দুই পক্ষের সাপোর্টার, তাদের সাথে আমার কথা হয়েছে। আপনি দেখছেন এখানে বাংলাদেশ অধ্যুষিত, অভিবাসী অধ্যুষিত এই এলাকা কুইজ, সেখানে তারা বলছে যে সবই ঠিক আছে, রেজাল্ট হয়ে গেছে, এবং রেজাল্ট হবে, রেজাল্ট জো বাইডেনের পক্ষে যাচ্ছে, জো বাইডেন 300 ইলেকট্রাল ভোটে এগিয়ে যাবে না, বেশি পাবেন। কিন্তু এখন এবং সেটাই ফাইনাল হয়েছে,
সেটাই বাস্তব হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা, নাকি সেই জন্য তার জন্য আবার আন্দোলন করতে হবে, সেই জন্য আরো কোনো বড় ধরনের সংঘর্ষ আশঙ্কা, কিংবা আমরা যদি বলি যে যদি কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো সময় বিট্রে করে, সেক্ষেত্রে কোনো বড় ধরনের ন্যাশনাল গার্ড, কোনো বড় ধরনের হস্তক্ষেপ করা লাগবে কিনা, এই বিষয়টা নিয়ে আশঙ্কা রয়ে গেছে। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো যদি আজকে অথবা এখন থেকে যে কোনো সময় যদি উনি ওনার রায়টা জনগণের রায়টা মেনে নেন, এবং যদি উনি স্বাভাবিকভাবে যদি জো বাইডেনকে উনি অভিনন্দন জানিয়ে দেন, তাহলে সবার মধ্যে এই অস্বস্তি, আশঙ্কা সবকিছু চলে যাবে, এবং সবাই শান্তিপূর্ণভাবে আগামী আমেরিকা করার জন্য সবাই সবার দুই পক্ষকে সহযোগিতা করবে। সোলাইমান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব।